প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সার্বিক সহায়তায় অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের শ্রেণী কার্যক্রম। আমাদের আজকের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় থেকে নেওয়া হয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে প্রীতি ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের পাঠ পরিক্রমা। পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। শুরুতে জেনে নেই বিগত ক্লাসের পাঠ পরিক্রমা। আমাদের গত ক্লাসের পাঠ শিরোনাম ছিল আব্বাসী খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুরের শাসনকাল। এ অধিবেশনে তোমরা আবু জাফর আল মনসুরের খলিফা হিসাবে অভিষেক, গৃহীত প্রশাসনিক পদক্ষেপসমূহ, খেলাফতের আভ্যন্তরীণ ও বহিঃশত্রুর মোকাবেলা, প্রশাসনিক নীতি ও স্তরবিন্যাস আশা করি বিশদভাবে জানতে পেরেছ। আমাদের আজকের পাঠ শিরোনাম মুসলিম কীর্তিময় নগরী বাগদাদ। এই অধিবেশন শেষে তোমরা বাগদাদ নগরীর প্রতিষ্ঠা, ভৌগোলিক অবস্থান, স্থাপত্য কৌশল ও নির্মাণ শৈলী, আধুনিক নগর সভ্যতা, বাগদাদ নগরী ধ্বংস সাধন সম্পর্কে জানতে, বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে পারবে। আব্বাসীয় খলিফা আল মনসুরের বাগদাদ নগর ইসলামের ইতিহাসে এক অসাধারণ এবং অনন্য সাধারণ ব্যতিক্রমী স্থাপত্যিক নিদর্শন। স্থাপত্যিক বৈশিষ্ট্য বিচারে একটি সুরক্ষিত দুর্গ অথবা বৃহদাকার প্রাসাদও বলা যেতে পারে। এর অভিনব নির্মাণ কৌশল তৎকালে মুসলমানদের ঐশ্বর্য, ক্ষমতা, নান্দনিক স্থাপত্যিক জ্ঞানের স্বাক্ষর বহন করছে। আবহাওয়া, অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অনুকূল পরিবেশ বিবেচনা করে খলিফা মনসুর ইরাকের টাইগ্রিস নদীর তীরে পারস্য সম্রাট কিসরা নৌশিরওয়ানের গ্রীষ্মাবাস বাগদাদে 762 খ্রিস্টাব্দে এ ঐতিহাসিক নগরীটি নির্মাণ করেন। এর অবস্থান ছিল সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে। ভৌগোলিকভাবে বাগদাদের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইগ্রিস নদীর পশ্চিম তীরে অবস্থিত হওয়ায় সামরিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রে এর গুরুত্ব ছিল অপরিসীম। রাজধানীর সাথে নৌপথে সাম্রাজ্যের অভ্যন্তরে সিরিয়া, মেসোপটেমিয়া সহ অন্যান্য অঞ্চল, এমনকি সুদূর চীনের সাথেও যোগাযোগ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। এতে অন্ত ও বহির্বাণিজ্যের পথ সুগম হয়েছিল। এখন আমি বাগদাদ নগরী সম্পর্কে তোমাদেরকে একটি প্রামাণ্য চিত্র দেখাতে চাই। তাহলে চলো আমরা এই প্রামাণ্য চিত্রের মাধ্যমে একটু ঐতিহাসিক বাগদাদ নগরী পরিভ্রমণ করে আসি। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। মুসলিম কীর্তিময় নগরী বাগদাদ। আব্বাসীয় খলিফা আল মনসুরের বাগদাদ নগর ইসলামের ইতিহাসে এক অনন্য সাধারণ ও ব্যতিক্রমধর্মী স্থাপত্যিক নিদর্শন। স্থাপত্যিক বৈশিষ্ট্য বিচারে একে একটি সুরক্ষিত দুর্গ অথবা বৃহদাকৃতির প্রাসাদও বলা যেতে পারে। এর অভিনব নির্মাণ কৌশল তৎকালে মুসলমানদের ঐশ্বর্য, ক্ষমতা ও নান্দনিক স্থাপত্যিক জ্ঞানের সাক্ষ্য বহন করছে। এর নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 4 বছর।
ঐতিহাসিক ইয়াকুবের তথ্যানুসারে 1,00,000 লোকের অবিরাম পরিশ্রমের ফলে অল্প সময়ের মধ্যে এত বিশাল একটি নগরী নির্মাণ করা সম্ভব হয়েছিল। শহরটি নির্মাণে 4,83,000 দিরহাম খরচ হয়েছিল। শুরুতে শহরটির নামকরণ করা হয়েছিল খলিফার নামানুসারে মদিনাত আল মনসুর। পরবর্তীকালে সরকারিভাবে এর নাম দেওয়া হয় মদিনাত আস-সালাম। আবার আল মনসুরিয়া বলেও ডাকা হতো। নগরটির বৃত্তাকৃতির ভূমি নকশায় নির্মিত হওয়ায় একে মদিনাত আল মুদওয়ারা নামেও অভিহিত করা হতো। বৃত্তাকৃতির এই শহরটি 3 স্তরে প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। এক প্রাচীর থেকে অন্য প্রাচীরের মধ্যবর্তী অংশ ফাঁকা রাখা হয়েছিল। এই ফাঁকা অংশকে বলা হয় ফসিল। ঐতিহাসিক তাবারি ও রাবাহ এর তথ্যানুসারে এই নগরের বহিঃপ্রাচীরের পরিধি ছিল 16,000 হাত। বহিঃপ্রাচীরের 60 হাত অভ্যন্তরে শহরের প্রধান প্রাচীর নির্মিত হয়েছিল, যার উচ্চতা ছিল 35 হাত। বহিঃপ্রাচীরের চারপাশ পরিখা দ্বারা বেষ্টিত ছিল। রাজ্যের সাথে বাগদাদকে যুক্তকারী 4টি বৃহদাকার প্রধান রাস্তা এসে বহির্দেয়ালের চারদিকে 4টি বৃহদাকৃতির তোরণের সাথে মিলিত হয়। একটি তোরণ থেকে আরেকটি তোরণের দূরত্ব ছিল প্রায় 4,000 হাত। দুটি তোরণের মধ্যবর্তী অংশে 28টি করে বুরুজ ছিল। প্রতিটি তোরণ 2টি দরজা সমন্বয়ে গঠিত হয়েছিল, একটি বহির্দরজা ও অন্যটি অভ্যন্তরীণ দরজা। দরজা দুটি একই অক্ষে অবস্থিত ছিল না। বহির্দরজাটি তোরণের বহির্গত অংশের বাম পাশে ও অভ্যন্তরীণ দরজাটি তোরণের পেছন দেয়ালের মধ্যবর্তী অংশে নির্মিত হয়েছিল। অর্থাৎ বহির্দরজা দিয়ে প্রবেশ করলে সামনে দেয়াল দ্বারা বাধাপ্রাপ্ত হতে হতো, তাই বাম দিকে ঘুরে পেছনের দরজা দিয়ে শহরে প্রবেশ করতে হতো। বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে শত্রুরা যাতে সরাসরি শহরের অভ্যন্তরে ঢুকতে না পারে, সেজন্যই এ ব্যবস্থা করা হয়েছিল। সামরিক দিক দিয়ে এটি একটি অভিনব কৌশল। 2 দরজার মধ্যবর্তী স্থানে খিলান ছাদ বিশিষ্ট একটি প্রবেশ কক্ষ ছিল। তোরণের এই বক্রদ্বার অতিক্রম করে প্রধান প্রাচীরের মূল ফটকে যেতে হতো। এই 2-এর মধ্যবর্তী অংশে 60 হাত বাই 40 হাত পরিমাপের একটি অঙ্গন ছিল। অঙ্গনের 2 পাশে প্রথম ফসিলের উভয় দিকে প্রবেশ করার জন্য 2টি দরজা ছিল। ফটকের সামনের অংশে 2 প্রান্তে 2টি গোলায়িত বুরুজ ছিল এবং এর প্রবেশ পথটি 20 হাত দীর্ঘ ও 12 হাত প্রশস্ত ছিল। প্রবেশ পথের ওপরে গম্বুজ বিশিষ্ট একটি দর্শন কক্ষ ছিল। ফটকের 2 প্রান্তে লোহার দরজা ছিল। ঐতিহাসিক ইয়াকুবের দেয়া তথ্যানুসারে এই দরজাগুলো এত ভারী ছিল যে এগুলো খোলা ও বন্ধ করার জন্য অনেক লোকের প্রয়োজন হতো। প্রধান ফটকের পেছন দিকে 20 হাত বাই 20 হাত পরিমাপের আরও একটি অঙ্গন ছিল। এই অঙ্গনের 2 পাশের 2টি দরজা দ্বারা শহরের দ্বিতীয় ফসিলে প্রবেশ করতে হতো। অঙ্গনের পেছনের দিকে একটি বৃহদাকৃতির খিলান পথ ছিল, যেটির দ্বারা শহরের মূল আবাসিক এলাকায় প্রবেশ করতে হতো। এই খিলান পথটি লোহার পরিবর্তে সেগুন কাঠ দ্বারা নির্মিত হয়েছিল। খিলান পথটি 53টি খিলান সমন্বয়ে গঠিত হয়েছিল। খিলান পথের উভয় পাশে 54টি করে প্রহরী কক্ষ ছিল। এই খিলান পথের পার্শ্ববর্তী এলাকা ছিল শহরের মূল আবাসিক এলাকা। বৃহৎ খিলান পথ অতিক্রম করে শহরের 3য় ফটকে প্রবেশ করতে হতো। এই ফটকের অভ্যন্তরেও একটি অঙ্গন ছিল, যার 2 পাশের দরজা দিয়ে শহরের 3য় ফসিলে প্রবেশ করতে হতো। অঙ্গনের পেছনের দেয়ালে ছিল একটি ক্ষুদ্র খিলান পথ। এই ক্ষুদ্র খিলান পথের পরবর্তী অংশে ছিল খলিফার প্রাসাদ, মসজিদ ও প্রশাসনিক ভবন। খলিফা মনসুরের প্রাসাদটি ছিল বর্গাকৃতি এবং এর প্রতি বাহুর দৈর্ঘ্য ছিল 400 হাত। প্রাসাদের শীর্ষে একটি বৃহদাকৃতির গম্বুজ ছিল। গম্বুজের উপরিভাগে সবুজ রঙের মোজাইক দ্বারা আবৃত ছিল বলে প্রাসাদটির নামকরণ করা হয়েছিল কুব্বাত আল খাদরা বা সবুজ গম্বুজ।
গম্বুজসহ প্রাসাদের উচ্চতা ছিল ৮০ হাত। প্রাসাদের উত্তর পূর্ব প্রান্তে ছিল একটি মসজিদ। মসজিদটিও বর্গাকৃতির ভূমি নকশায় নির্মিত হয়েছিল, যার এক এক দিকের দৈর্ঘ্য ছিল ২০০ হাত। মসজিদের জুল্লাহ বা নামাজ গৃহটি উত্তর দক্ষিণে ১৭টি আইলে বিভক্ত ছিল। মসজিদটিতে সেগুন কাঠের স্তম্ভ ব্যবহৃত হয়েছিল। মসজিদটি ৮০৯ খ্রিস্টাব্দে খলিফা হারুন-অর রশিদ কর্তৃক পুনর্নির্মিত হয়েছিল বলে জানা যায়। শহরের প্রাচীরগুলো শুষ্ক ইট দ্বারা ও কক্ষগুলো খিলান ছাদ পোড়ানো ইট দ্বারা তৈরি হয়েছিল। ইটের গাঁথুনিতে নলখাগড়া ব্যবহৃত হয়েছিল। শহর নির্মাণের ইতিহাসে বাগদাদ একটি ব্যতিক্রমধর্মী উদাহরণ। সমসাময়িক কালে এই শহরটির নির্মাণ কৌশল ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। আরব ঐতিহাসিকরা বৃত্তাকৃতির এই শহরকে অভিনব বলে উল্লেখ করেছেন। বক্রদ্বার, পর্যায়ক্রমিক প্রাচীর ও ফসিল নির্মাণে যে অভিনবত্ব পরিলক্ষিত হয় তা বাগদাদ শহর নির্মাণের আগে আর কোথাও দেখা যায় না। তবে মুসলিম সভ্যতার এই প্রাচীন লীলাভূমি খুব বেশি দিন এই ধরনের বুকে টিকে থাকেনি। ১২৫৮ সালে দুর্ধর্ষ মঙ্গোল নেতা চেঙ্গিস খানের পৌত্র হালাকু খান আক্রমণ করে এই শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেন। হালাকু খানের আক্রমণে শুধু এই শহরটিই ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে এক সমৃদ্ধশালী প্রাচীন সভ্যতার এবং প্রাণ হারিয়েছে লাখ লাখ সাধারণ মানুষ। বর্তমানে এই শহরটির কোনো স্মৃতিচিহ্ন টিকে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন লাগলো প্রামাণ্যচিত্র? নিশ্চয়ই ভালো লেগেছে। এই প্রামাণ্যচিত্রের মাধ্যমেই আমরা বাগদাদ নগরীর প্রতিষ্ঠা, লক্ষ্য ও উদ্দেশ্য, এর ভৌগোলিক অবস্থান, স্থান নির্বাচনে বিচক্ষণতা, স্থাপত্য কৌশল ও নির্মাণশৈলী, খলিফার সুরক্ষা, নগরীর প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক নগর সভ্যতার উৎকর্ষতা এবং পরিশেষে এই বিশাল ও সুরম্য নগরী ধ্বংস সাধন সবই দেখতে এবং জানতে পারলাম। আশা করি এর মধ্যে দিয়ে আমরা আমাদের বর্ণিত উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়েছি। তাহলে এ পর্যায়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।